ওকে, এখন এটা তো সহজ। এটা 1.6 × 10⁻¹৯ দ্বারা এটা ভাগ করলে আসবে 1.121 × 10⁻10 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এখন এইখান থেকে আবার মেগা ইলেকট্রনে কিভাবে নিয়ে যাব? মেগা মানে হচ্ছে 10⁻6। তো এখন এটাকে মেগাতে নিয়ে যেতে হলে আবার কি করতে হবে? 10⁻6 দ্বারা ভাগ করতে হবে। এটা তুমি যদি 10⁻6 দ্বারা ভাগ করে দাও তাহলে এটা মেগাতে চলে যাবে। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তো এইখানে তো কোনো চেঞ্জ হবে না, জাস্ট এটা হবে 1.121 ইন্টু এটা হবে 10⁻4 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এটাই অ্যান্সার। এখন বলছে একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। কণাটির বেগ কত? ওকে, এখন মোট শক্তি বলতে কি বলতো? মোট শক্তি হচ্ছে E = mc²। হ্যাঁ, আর স্থির অবস্থার এই যে শক্তি। m0 c²। হ্যাঁ, সো এই লাইনটা বুঝলেই এই ম্যাথ হয়ে যাবে। সো এই ম্যাথ অনেকবার আসছে। So, এখানে দেখতে পারো অনেকবার আসছে। খুবই সহজ একটা ম্যাথ। আগে কিন্তু এই টাইপেরই ম্যাথ ম্যাথ আসতো আর কি, মানে এই যেগুলো তো 2011, 2009, 2010 এই টাইমের প্রশ্ন, তখন তো সৃজনশীল আসলে ছিল না, তখন ডিরেক্ট এইরকম শর্ট প্রশ্ন আসতো। সো তাহলে এখানে এখানে প্রশ্ন মতে এখানে কি আসছে যে mc² মোট শক্তি, স্থির অবস্থার শক্তি হচ্ছে m0 c², এইটার দ্বিগুণ। তাহলে c², বাদ m = 2 × m0। সো এটা পাইলেই শেষ। এখন এখানে বেগ বের করতে বলছে, তাহলে আমরা জানি m = m0/1 - v²/c²। তাহলে √v²/c², m0/m। তাহলে উপরে m0, নিচে m এর জায়গায় 2m0, তাহলে এখানে থাকতেছে হাফ, না? এরপরে এখান থেকে কি আছে? v²/c², বর্গ করে দিলে 1/4। তাহলে v²/c² সমান কি হচ্ছে? 1 - 1/4 বা 3/4। তাহলে v/c হচ্ছে √3/2, তাহলে v সমান হবে √3/2 ইন্টু, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা আসবে 2.59 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, সো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা দাঁড়াও দেখি এরপরে কোন টপিক আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, সব স্লাইড রেডি করা হয় নাই, আমারও এক্সাম চলতেছে তো এই জন্য। ওকে, এরপরে আচ্ছা, সো আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়ি। এটা হচ্ছে কম্পন ক্রিয়া। কম্পন ক্রিয়া, এটা কোথায়? কম্পন ক্রিয়া আমাদের এই যে তোমাদের এখন যেটা এই পড়াবো, কম্পন ক্রিয়া, এটা আমাদের সিলেবাসও আছে। এটা আমাদের এইবার
এক্সামও আসছে এই কম্পটন ক্রিয়া থেকে প্রশ্ন। সো এগুলা এগুলা ভালো মতো পড়ে রাখবো আর কি, যদিও এত দূরে আস্তে আস্তে এগুলো মনে থাকে না, আবার পড়তে হয়। ওকে। কম্পটন ক্রিয়া হচ্ছে, বা এটা এটা হচ্ছে কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট হচ্ছে যে এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের উপরে একটা আলোর একটা আলোর কণা, বা এটাকে বলা হয় ফোটন। একটা ফোটন এসে যদি আপতিত হয়, একটা এই ফোটনের শক্তি কি হয় বলতো? একটা ফোটনের শক্তি একটা ফোটনের শক্তি হচ্ছে E ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এফ। ওকে, বা এইচ নিও এটাকে বলা যায়। সো এইচ নিও এর ম্যাথ তো কালকেও মেবি দেখাই দিলাম না। এখানে কি হবে? এফ সমান হচ্ছে আমরা জানি সি ডিভাইড বাই ল্যামডা, এগুলো মনে আছে না? আছে। ওকে, তাহলে একটা ফোটনের শক্তি হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, যেখানে সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এবং ল্যামডা হচ্ছে ওই আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথ। ওকে। সো এখন একটা ফোটন যদি একটা স্থির ইলেকট্রনের উপরে এসে পড়ে, বা এমন একটা ম্যাটেরিয়ালের উপর এসে পড়লো যে আম- আমাদের আমাদের সকল এই বস্তু তো ইলেকট্রন প্রোটন সমন্বয়ে তৈরি। সো একটা ম্যাটেরিয়ালের উপর আলোর কণা এসে পড়ার পরে ওইখান থেকে ইলেকট্রনের কিছু শক্তি শোষণ করে। এখন এইখান থেকে এইখানে এসে যে ফোটন এসে যে হিট করলো ইলেকট্রনকে, এরা এইখান থেকে দুইজনই বিক্ষিপ্ত হয়ে যায়। এইখানে ফোটনটা বিক্ষিপ্ত হয়ে এই পথে চলে যায়, আর ইলেকট্রনটা এখান থেকে বিক্ষিপ্ত হয়ে এই পথে চলে আসে। এটা মূলতই হচ্ছে ফোটন ক্রিয়া আর কি। ওকে। সো এটাই মূলত ফোটন, সরি কি বলতেছি, এটা হচ্ছে কম্পটন ক্রিয়া। সো এটা হচ্ছে কম্পটন ক্রিয়া। এইখানে ইলেকট্রন যে কোণে বিক্ষিপ্ত হয় এটাকে বলা হয় থিটা, এবং ফোটন যে কোণে বিক্ষিপ্ত হয় এটাকে বলা হয় ফাই। আচ্ছা, ফাই কোণ। ওকে। এখন তাহলে এখানে এই যে তোমার যেটা মোট শক্তি আপতিত হইলো, এটা এখন কয় ভাগে তাহলে এই যে ভাগ হয়ে যাবে বলো তো? এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা তোমার এই চলে যাবে ফোটনের কাছে, বা অফ ফোটন, আর একটা চলে আসবে ইলেকট্রনের কাছে। ওকে। সো এখন কম্পটন ক্রিয়ার যে সূত্রটা লিখে দিব, এইটার একটা প্রমাণ আছে, বাট আমাদের প্রমাণ থেকে কোনো লাভ নাই, তুমি সূত্রটা মনে রাখবা। ওকে। এটা হচ্ছে এই যে এই যে ফোটনটা ইলেকট্রনকে আঘাত করে বিক্ষিপ্ত হবার পরে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে যে ল্যামডা তরঙ্গ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এই এই ফোটনটা এসে ইলেকট্রনকে হিট করার পরে তার তরঙ্গ দৈর্ঘ্যে চেঞ্জ হবে, এটা হচ্ছে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য। ওকে। এই
কি পরিমাণ এই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে এর উপরই সূত্র আছে। সো এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে এইচ ডিভাইড বাই এম নট ইন্টু সি। এম নট হচ্ছে এখানে ইলেকট্রনের ভর। এই সূত্রটা লিখে নাও, ইনটু 1 - cos ফাই। এইখানে কিন্তু সূত্রে কোথাও কিন্তু থিটা নাই, সো এটা খেয়াল রাখবা। এখন এইখানে সূত্রটা আমরা যদি লিখি, এটা হচ্ছে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা, মানে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস আদি তরঙ্গ দৈর্ঘ্য এইচ এম নট ইন্টু সি 1 - cos ফাই। এইটাই হচ্ছে কম্পটন ক্রিয়ার সূত্র, যেখানে এই মানটা হচ্ছে তোমার পজিটিভ আসবে সবসময়। ওকে, এই মানটা এখানে পজিটিভ আসার মানে কি বলতো, যে বিক্ষিপ্ত হবার পর ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা বুঝছো? হুম এখন এই মানটা কেন পজিটিভ আমি বলি। এইচ তো ধ্রুবক, এম ধ্রুবক, সি ধ্রুবক। কারণ এইচ এর মান জানো, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটাও ধ্রুবক, সিও ধ্রুবক। আর এখানে কস ফাই, এইটা তোমার এই মানটা কি হবে বলো তো, তোমার কজের সর্বোচ্চ মান কত, 1 না? এইখানে তো সর্বোচ্চ মান 1। তো এটা 1 এইখানে কখন হবে, যখন কজের মান হবে, কজ যখন 0 ডিগ্রি হবে। বাট এইখানে তো একটু না একটু বিক্ষিপ্ত তো হবেই। তার মানে এই মানটা, এই ফাই এর মানটা কখনই 0 ডিগ্রি হবে না। তো ফাই এর মান যদি 0 ডিগ্রি না হয়, তাহলে এখানে কস ফাই সবসময় এই কি হবে বলো তো, যদি 1 ডিগ্রিও হয়, তাহলে তোমার কস ফাই এর মান এই যে কত আসে খেয়াল করো, একের থেকে ছোট আসবে সবসময়। এটা ক্যালকুলেট দিয়ে চেক করতে পারো। তাহলে কস ফাই এর মান সবসময় 1 থেকে ছোট আসবে। এটা কি বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো কস ফাই এর মান যদি 1 থেকে ছোট আসে, তাহলে যে 1 - cos ফাই, এই মানটা সবসময় কি হবে, এটা তো 1 - 1 থেকে ছোট একটা মান, তাহলে এই মানটা কি আসবে, সবসময় পজিটিভ আসবে না, এই বিয়োগ ফলটা। হুম তো এই বিয়োগ ফলটা সবসময় পজিটিভ, এবং আমাদের এইচ এম নট সি এগুলো সবগুলো ধ্রুবক। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা এখানে এখানে তোমার কি হয়ে যাবে, এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু সবসময় একটা এখানে পজিটিভ মান আসবে। সো ডান দিকে যেহেতু পজিটিভ মান আসতেছে, তার মানে বাম দিকেও এটা পজিটিভই হবে। সো বাম দিকে যদি পজিটিভ হয়, তাহলে ল্যামডা ড্যাশ অবশ্যই বড় হবে, ল্যামডা ছোট হবে, কারণ একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলেই তো সেটা পজিটিভ আসে। তাহলে কি হচ্ছে, ল্যামডা ড্যাশ বড় হবে। ল্যামডাটা ড্যাশ হচ্ছে বিক্ষিপ্ত হবার পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা হচ্ছে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এগুলোতে তোমার কনফিউশন লাগলে লিখে দিচ্ছে, এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের, আর শুধুমাত্র ল্যামডা হচ্ছে আপতিত ফোটনের। ওকে, এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্য যে বৃদ্ধি পায়, এই জিনিসটা তো আশা করি এটা বুঝছো। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আচ্ছা, সি এখন, এখন আমি যদি ভি এর জায়গায় সি লিখি, এফ সমান কি হবে, সি ডিভাইড বাই ল্যামডা। এখন সি তো আমাদের এখন তো এখানে ধ্রুবক, তাহলে এফ আর ল্যামডার মধ্যে সম্পর্ক এখানে কি আসতেছে, ব্যস্তানুপাতিক আসতেছে না? হুম তো এফ আর সি এর মধ্যে সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক আসে, তাহলে বিক্ষিপ্ত হওয়ার পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়।
তাহলে এই কম্পাঙ্ক কি হবে বলো তো? হ্রাস পাবে। হ্যাঁ, হ্রাস পাবে। এটা আশা করি ক্লিয়ার। লিখে নিয়েছে সবগুলা? হ্যাঁ। ওকে। আচ্ছা, একটু দাঁড়া এক মিনিট। ওকে। আচ্ছা দাঁড়াও, আমি এগুলো স্লাইড প্রশ্ন অ্যাড করে নাই তো এখানে, এই কম্পাউন্ড ক্রিয়ার একটা প্রশ্ন অ্যাড করি। ওকে, এখন এ- এখানে খেয়াল করো। এখানে বলছে যে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, তাহলে ল্যামডা দেওয়া কত? 0.2400 ন্যানোমিটার। তাহলে এটাকে মিটারে নিয়ে যাও। এর কত দ্বারা গুণ হবে? 10 ইনভার্স 9 দ্বারা। 60 ডিগ্রি কোণে একটি তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি, মানে এটাই হচ্ছে তোমার ফোটন, একটি ইলেকট্রনের উপর আপতিত হয়ে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে এখানে ফাই এর মান হচ্ছে 60 ডিগ্রি। বিক্ষিপ্ত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ওকে, তাহলে আমরা সূত্র জানি, ল্যামডা এর এই পরিবর্তন h/m0 × c, 1 - cos φ। এইটাই তো না? ওকে, সো হুম। এইচ কত হবে? 6.626 × 10⁻34। এটা হচ্ছে m0 হচ্ছে 9.1 × 10⁻31। সি এর মান হচ্ছে 3 × 10⁸ 1 - cos 60। ওকে, তাহলে এইখানে অ্যান্সার আসবে 1 × 10⁻12। So, এইটা তো অ্যান্সার না। অ্যান্সার বের করতে বলছে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, মানে এখানে আমাদের বের করতে বলছে ল্যামডা ড্যাশের মান। তাহলে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডার মান হচ্ছে এটা, এই যে 1.213। তাহলে ল্যামডা ড্যাশ সমান কি হবে? ল্যামডা প্লাস এইটা। সো এর সাথে ল্যামডা যোগ করে দাও। এখানে আবার ল্যামডা সি আবার দিয়ে রাখছে কেন?
আচ্ছা, এটা যোগ করো তুমি। ওকে, সো এটা যোগ করলে আমাদের ল্যামডা কত? 0.2 ধরো, এটা আসবে। তাহলে এখান থেকে যোগ করলে ল্যামডা ড্যাশের মান পাওয়া যায় 2.4121 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। তো এটাই অ্যান্সার। বুঝছো এটা? বুঝছি। ওকে। বিজ্ঞান উৎসুক মেধাবী ছাত্র এত উক্ত পরীক্ষায় এত তরঙ্গদৈর্ঘ্যের একটি ফুটন কণা স্থির ইলেকট্রনকে আঘাত করে এতক্ষণে বিক্ষিপ্ত হয়। গবেষণাগার থেকে জানা যায় এই ভর এত, প্লাঙ্কের ধ্রুবক এত। আপতিত ফোটনের শক্তি, এখন এখানে ফোটনের শক্তির সূত্র কি হবে বলো তো? বলো। এইখানে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, এটা হচ্ছে 0.4 অ্যামস্ট্রং। 1 অ্যামস্ট্রং সমান এই যে কত মিটার? 10 ইনভার্স 10 মিটার। হ্যাঁ, তাহলে এটা হবে 0.4 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। এখন শক্তি বের করতে বলছে, তো ল্যামডা দেওয়া থাকলে শক্তির সূত্র কি? বলো। এটা তো হচ্ছে ল্যামডা। আর এটা তো সহজ সূত্র, এইচ সি বাই ল্যামডা, এই সূত্রই। ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা না? হুম। তো এই সূত্রই তো। ওকে, সো এইখানে এখানে প্লাঙ্কের কনস্ট্যান্ট দিয়ে দিছে, আলোর বেগও দেওয়া, ল্যামডা আছে 0.4 ইন্টু 10 ইনভার্স 10। জাস্ট এইখান থেকে অ্যান্সারটা বের করবা, খুবই সহজ ম্যাথ গুলো। ওকে, সো এটা আসবে 4.97 10 ইনভার্স 15 জুল। ওকে। উদ্দীপকের আলোকে বিক্ষেপণের পূর্বে এবং পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করো। সো এখানে আমরা ডেল ল্যামডা সূত্র লিখবো, এইচ ডিভাইড বাই এম নট ইন্টু সি ইন্টু 1 মাইনাস কস 5। ওকে। আচ্ছা, এইচ এম নট সি এগুলোর মান আমি আর লিখলাম না, কারণ এগুলো তো দেয়াই আছে সবগুলো প্রশ্নে। আর কস এখানে ফাই এর মান কত? এইখানে এইখানে আছে তোমার ফোটন কণা এত কোণে বিক্ষিপ্ত হয়ে যায়, তার মানে ফাই এর মান হচ্ছে এত। এটা অবশ্যই মনে রাখবা, ফাই হচ্ছে যত কোণে ফোটন বিক্ষিপ্ত হবে ওইটা। সো এখন সবগুলো মান নিয়ে এখানে ক্যালকুলেশন করো। ওকে, সো এটা আসবে 1.0356 ইন্টু 10 ইনভার্স 12 মিটার। সো এখন ল্যামডা ড্যাশ কি হবে বলো তো? এই যে এইটা প্লাস ল্যামডা হবে না? হুম। ওকে, সো এখন ল্যামডা ড্যাশ এইখান থেকে বের করো, এর সাথে ল্যামডা যোগ করে দাও, ল্যামডা হচ্ছে। ওকে, তাহলে ল্যামডা ড্যাশের মান পাবা 4.10356 10 ইনভার্স 11। ওকে, এখন ল্যামডা ড্যাশ এবং ল্যামডা এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে, তো উপরে ল্যামডা ড্যাশ রাখো আর নিচে ল্যামডা -10। ওকে, এটা আসবে 1.0259। তাহলে এখন লিখে দিবা যে ল্যামডা ল্যামডা ড্যাশ হচ্ছে বা
তোমার পরিবর্তিত বা বিক্ষেপের পূর্ব আহ, এই পরে যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হবে বিক্ষেপের পূর্বের তরঙ্গ দৈর্ঘ্যের এত গুণ। এটা এখন আশা করি লিখতে পারবা। ওকে, বুঝছো এটা সৃজনশীল? বেশ। ওকে, আচ্ছা দাঁড়াও, আর একটা প্রশ্ন নিয়ে আসি। ওকে, এখন এটা আগে পড়ো। এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের এক্স রশ্মি কোনো বস্তুকে আঘাত এনে এত কোণে বিক্ষিপ্ত হলো, মানে এখানে ল্যামডার মান দেওয়া, ফাই এর মান দেওয়া, যেখানে এম নট এত, এইচ এর মান দেওয়া। ওকে, বিক্ষিপ্ত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা ড্যাশ বের করতে বলছে। বিক্ষিপ্ত এক্স রশ্মির শক্তি আপতিত রশ্মির চেয়ে সামান্য কম। খুবই সহজ ম্যাথ, এটা কিভাবে করব? এইখানে তুমি প্রথমে তো ল্যামডা ড্যাশ বের করতে তো পারবাই। পারবা না এটা এখানে ল্যামডা ড্যাশ বের করতে এখন? পারবা না এটা ল্যামডা ড্যাশ বের করতে? হ্যাঁ, পারবো। ওকে, এটা তো এই সূত্রই যে ডেল ল্যামডা বা ল্যামডা মাইনাস ল্যামডা ড্যাশ হচ্ছে এইচ ডিভাইড বাই এম নট সি ওয়ান মাইনাস কস। ওকে, সো এখানে ল্যামডা তো তোমার দেয়াই আছে, এত ন্যানোমিটার বা এত মিটার। এখন এইচ এর মান প্রশ্নেই দেওয়া, এম নট দেওয়া, সি তো জানোই, এখান থেকে ল্যামডা ড্যাশ বের করবা। সো এটাই হচ্ছে তোমার গ নম্বরের অ্যান্সার। ওকে, এরপরে খ নাম্বারটা কিভাবে করবা বলো? বলো। সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এমনিতে এমনিতে শক্তির সূত্র কি? সি বাই ল্যামডা। হ্যাঁ, তো এইচ সি বাই ল্যামডা যদি হয়, এখন তাহলে বলছে যে বিক্ষিপ্ত এক্স শক্তি পতিত রশ্মির চেয়ে কম, তাহলে বিক্ষিপ্ত রশ্মির শক্তি কি কি হবে? এটা যদি ই ওয়ান হয়, এটা সূত্র কি হবে বলো? এটা সূত্র যদি এইচ সি বাই ল্যামডা হয়, তো তোমার এখানে এইচ সি তো সবসময় ধ্রুবক, আর বিক্ষিপ্ত রশ্মির শক্তির ক্ষেত্রে তাহলে বিক্ষিপ্ত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বুঝবে। তো বিক্ষিপ্ত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এই যে কোনটা এখানে? এটা তো বের করা লাগবে না ক নাম্বারে? এটা তো বের করবো। এটা তো তুমি যখন গ নম্বর করবে তখন তো ল্যামডা ড্যাশ বের তো করবে, এই ল্যামডা ড্যাশই তো বিক্ষিপ্ত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য। সো এখানে হবে এসি ডিভাইড বাই ল্যামডা ড্যাশ, এটা হচ্ছে বিক্ষিপ্ত রশ্মির শক্তি। আর পতিত রশ্মির শক্তি এখান থেকে কি হবে?
এটা হচ্ছে এইচসি বাই ল্যামডা। ল্যামডার মধ্যে এখানে এই হুম। প্রশ্নেই তো দেয়া আছে। তারপরে ই ওয়ান এর মান বের করবা, ই টু এর মান বের করবা। এখানে দেখবা যে ই টু ইজ গ্রেটার দেন ই ওয়ান আসতেছে, মানে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, সরি, শক্তি হবে আপতিত রশ্মির চেয়ে কম। ম্যাটটা বুঝছো? হ্যাঁ, অবশ্যই। ওকে। এখন এইখানে প্রশ্ন হয়তো এইখানে চিত্রটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না। এখানে তোমার যেটা ইলেকট্রন এর সাথে বিক্ষিপ্ত যে ফোটন, এটার অ্যাঙ্গেল দেওয়া 60 ডিগ্রি। তার মানে এটাই হচ্ছে এখান থেকে ফাই এর মান, যে তোমার ফোটনের বিক্ষিপ্ত হওয়ার কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওকে। এখন এখান থেকে কি বের করতে বলছে? কুলিজ নল থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। সো এম নট দেওয়া, এইচ দেওয়া, ও, কুলিজ নল থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, 30 কিলো ভোল্ট। ওকে, এখন দেখো, এখন এইখানে কিন্তু কোনো ধরনের ফোটন বা কিছু এসে কিন্তু আপতিত হয় নাই। তাহলে এইখানে যে তোমার ইলেকট্রন এবং ফোটন যে বিক্ষিপ্ত হইলো, এই শক্তিটা এখানে এখানে কই থেকে পাবে বলো তো? এইখানে শক্তিটা পাবে এইখানে যে ব্যাটারিটা সংযোগ করা আছে ওইখান থেকে। সো এইখানে ব্যাটারির ইএমএফ বা এটা কত দেওয়া, এত কিলো ভোল্ট। ওকে, সো কিলো ভোল্ট মানে হচ্ছে 10⁻³ ভোল্ট। ওকে, এখন আমরা এখান থেকে, আচ্ছা এটা তো, এই সূত্র তো আবার শেখানো হয় নাই। এটা হচ্ছে, আচ্ছা এটা একটু লিখে রাখো। এটা হচ্ছে মূলত ভি। আর একটা এখানে সূত্র আছে, ই ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ইনটু ভি। এই সূত্রটা একটু আপাতত মনে রাখো। এটা যদিও এর আগের টপিক ছিল, বাট ওগুলো একটু লেস ইম্পর্টেন্ট, তো ওই জন্য ওইটা স্কিপ করে আমরা একবারে কমটনে আসছি, কারণ এখান থেকে সৃজনশীল আসবে একটা। সো এই সূত্রটা একটু মনে রাখো যে ই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে শক্তি, আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর এখানে ভি হচ্ছে বিভব পার্থক্য। ওকে, সো ভি দেওয়া এত ভোল্ট, তাহলে এখান থেকে কি পরিমাণে শক্তি উৎপন্ন হবে? ই ইন্টু ভি, 1.6 ইন্টু 10⁻19। আর ভি এর মান কত? ভি এর মান 30 ইন্টু 10⁻³ ওকে, তাহলে আমরা এখানে থেকে শক্তিটা আমরা পেলাম, এটা হচ্ছে 30,000। তাহলে এটা আসে 4.8 ইন্টু 10⁻15 এত জুল। ওকে, এখন এইখান থেকে যে তোমার ফোটনটা যে নির্গত হবে, এই ফোটনটা শক্তি পাবে এই ব্যাটারি থেকে। তাহলে এটা তোমার যদি ফোটনের শক্তি ই হয়, তাহলে ফোটনের এই তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? আমরা জানি ফোটনের শক্তি সমান কি, এইচসি বাই ল্যামডা। তাহলে ই হচ্ছে ফোটনের শক্তি। তাহলে আমরা এইখান থেকে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো, তাহলে ল্যামডা হবে
সি বাই ই। ওকে, এখন সবগুলো মান তো আমাদের এখানে জানাই। এই 6.626 × 10⁻34, আর সি এর মান হচ্ছে 3 × 10⁸ আর এখানে ই এর মান হচ্ছে 4.8 × 10⁻15। তাহলে এইটা কি হবে? এটা আছে 4.141 × 10⁻11 মিটার। এটা বুঝছো? এখানে একটা সূত্র নতুন আসছে, যে ই ইজ ইকুয়াল টু স্মল ই ইন্টু ভি। হ্যাঁ, ওকে। বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের তুলনা করতে বলছে। আচ্ছা, এই ম্যাথটা ওকে। এখন হচ্ছে বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ। ওকে, সো এখন এইখানে খেয়াল করো, আমরা তো শিখলাম যে কম্পন ক্রিয়া হচ্ছে একটা যদি ইলেকট্রন এখানে স্থির অবস্থায় থাকে, একটা ফোটন এসে এটাকে আঘাত করলে এই দিক থেকে তোমার ফোটনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, আর এই দিক থেকে ইলেকট্রনটা বিক্ষিপ্ত হয়ে যাবে। সো এখানে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ। সো এখানে দুইটারই ভরবেগ বের করতে বলছে। সো ওকে, এখন ভরবেগের সূত্র তো জানোই, পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। আচ্ছা, এখন ভরবেগ আর আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কি জানো? গতিশক্তি কি? হাফ এম ভি স্কয়ার না? ওকে, এখন এখানে খেয়াল হ্যাঁ, করো, আমি যদি এখানে এম স্কোয়ার লিখি, তাহলে আমি একটা এম এখানে বেশি লিখলাম, তাহলে নিচে এটাকে ভাগ করে দেওয়া লাগবে। এখন দেখো, এখানে হাফ, উপরে এম ভি, এর উপরে স্কোয়ার লেখা যায় কারণ দুইটার উপরে স্কোয়ার আর নিচে একটা এম আছে। তাহলে এম ভি মানে কি? পি মানে হচ্ছে ভরবেগ। তাহলে এইটাই হচ্ছে মূলত ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। ওকে, এখন এটা যদি ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক হয়, তাহলে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। সো এটা অবশ্যই জানতে হবে, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। ওকে। ওকে। ওকে, এখন এখানে খেয়াল করো, উম তাহলে আমরা যদি ভরবেগ বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে মোট শক্তি জানতে হবে। কারণ আমাদের তো এখানে ভর জানার তো কোনো সুযোগ নেই, কারণ তোমার ফোটনের কোনো ভর হয় না আসলে। সো আমাদের এখানে কি বের করতে হবে আমি বলি, তুমি প্রথমে মোট শক্তি বের করবে। মোট শক্তি থেকে তুমি যদি এখান থেকে গতি শক্তিটা বিয়োগ করো, তাহলে কি পাওয়া যাবে?